ওয়েলকাম টু অক্সিজম নিট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইকোলজির একটা চ্যাপ্টার পড়ব, যেটা হচ্ছে অর্গানিজম অ্যান্ড পপুলেশন, যেটা নিয়ে অনেকে অনেক চাপ খায় এবং এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি চাপ খাওয়ার থেকেও অনেক বড় একটা চ্যাপ্টার। তো দেখা যাক চ্যাপ্টারটাকে ছোট করে কনসাইজলি রিভাইজ করে দেওয়া যায় কিনা। আর যেটা বলার, চ্যাপ্টারটা শুরু করার আগে তোরা যখনই এই চ্যাপ্টারটা পড়বি তখন এনসিইআরটিতে যা এক্সাম্পল আছে সমস্ত এক্সাম্পলকে কিন্তু মার্ক করে নিবি। অ্যাকচুয়ালি যারা আমাদের কাছে পড়িস, আমি অলরেডি এনসিইআরটি দাগিয়ে দিই। এনসিইআরটি আমি কোথা থেকে প্রশ্ন হবে বা কোথা থেকে কোয়েশ্চেন এসছে সেগুলোকে আমি অলরেডি পিডিএফের মাধ্যমে মার্ক করে দিই, বা পড়ানোর আমি যখন প্রতিটা ক্লাস নিই যতটা পড়াই এবং সাথে সাথে আমি ওই পার্টটুকুকে আমি কিন্তু এনসিইআরটি কিন্তু আমি দাগিয়েও দিই ক্লাসের শেষে। এটা এবছরের প্রতিটা স্টুডেন্ট পেয়েছে অলরেডি, এবং যারা যারা ক্র্যাশ কোর্সে এনরোল করবি তাদেরকেও পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো যারা ক্র্যাশ কোর্সে এনরোল করতে চাস, আমাদের বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553, এই নাম্বারে যোগাযোগ করে নিস, তোদের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। আমরা শুধু অনলাইনে নয়, এবার আমরা অফলাইনেও আসছি। অফলাইনে আমাদের থাকবে 4 দিনের গ্র্যান্ড অফলাইন ক্লাসেস, এবং অফলাইন আমাদের মক টেস্টের ব্যবস্থাও থাকবে, যেখানে যে এই দুটো স্কোপের মাধ্যমে আমরা বেসিক্যালি স্টুডেন্টদের সাথে সামনাসামনি ইন্টারাকশন করতে পারবো এবং তাদের প্রবলেমগুলোকে ফর্মুলেট করে সেগুলোকে সলভ করতে পারবো। এটা বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। তো আর দেরি না করে এই নাম্বারে তোরা যোগাযোগ করে নিস যারা এনরোল করতে চাস, এবং এই সিরিজটাকে তোরা মাস্ট একবার ফলো করিস, গো থ্রু করিস প্রত্যেকটা চ্যাপ্টারকে, যেখানে ওয়ান শট প্রথমে আমরা চ্যাপ্টারটাকে কনসাইজলি পড়াচ্ছি, তারপর সেই রিগার্ডিং কিছু এমসিকিউও কিন্তু আমরা এই সেশনের মধ্যে সলভ করছি, যেটা আমি তো আমার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়িয়ে দেবো এবং তার সাথে সাথে এমসিকিউ আমি সলভ করিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই, এবং প্রতিটা সাবজেক্টে হচ্ছে। তো তোরা শুধুমাত্র নিজের কাছেই সেটাকে সীমাবদ্ধ রাখিস না, তোদের যারা যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে এই চ্যানেলটাকে তোরা জাস্ট শেয়ার করিস। কারণ আমি এটা আগেও তোদেরকে বলেছি, এটা ক্লাসেও সারা বছর আমি বলি যে শিক্ষা মানে শুধু নিজের কাছে আটকে থাকা নয়, শিক্ষা কিন্তু একটা ছড়িয়ে দেওয়ার জিনিস। শিক্ষা যত তুই ছড়িয়ে দিবি তত জানবি তুই নিজে এনরিচড হবি। তো সে কারণে অ্যাকচুয়ালি কেন এই কথাটা আমি বললাম, এটা কোনো পাবলিসিটি বা মার্কেটিংয়ের জন্য নয়, আমি নর্মালি কথাটা বললাম। যারা ধর তোদেরই কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারা হয়তো কোর্স কিনতে পারবে না বা কিছু হয়তো তাদের প্রবলেম রয়েছে, তো সেই কারণে তারা হয়তো সেলফ স্টাডি করছে, তাদের ক্ষেত্রে এই প্রতিটা ক্লাস কিন্তু খুব এফেক্টিভ হবে। তারা যদি এই ক্লাসগুলোকে ফলো করে, আমি মনে করব তাদের কিন্তু প্রিপারেশান অনেকটা আপগ্রেড হতে পারে। তো তাহলে তাদের সাথেও তোরা এটা শেয়ার করিস। তাহলে আজকের কথা না বাড়িয়ে শুরু করা যাক অর্গানিজম অ্যান্ড পপুলেশন। প্রথমে কি আমরা দেখবো, একটা ইকোলজির ক্ষেত্রে আমরা দুটো ফ্যাক্টর পাই, একটা অ্যাবায়োটিক ফ্যাক্টর, একটা বায়োটিক ফ্যাক্টর। তো এবার এই লেভেল অফ ইকোলজিটাকে আমাদের ফলো করতে হয়। একটা লেভেল অফ ইকোলজি মানে অ্যাকচুয়ালি ছোট থেকে সব থেকে স্মলেস্ট লেভেল, যেটা স্মলেস্ট লেভেল সেটা হচ্ছে অর্গানিজম লেভেল, যেখানে আমরা একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজমের কথা ভাবি। এবার অনেকগুলো অর্গানিজমকে নিয়ে তৈরি কি হয়, অনেকগুলো লটস অফ অর্গানিজমকে নিয়ে তৈরি কি হয়, পপুলেশন। পপুলেশনের থেকে তৈরি হয় অনেকগুলো ডিফারেন্ট টাইপ অফ পপুলেশন মিলে গিয়ে যে জিনিসটা তৈরি করে, দ্যাট ইজ কমিউনিটি। ডিফারেন্ট টাইপস অফ কমিউনিটি নিয়ে ইকোসিস্টেম তৈরি হয়, এবং অনেকগুলো ইকোসিস্টেম নিয়ে বায়োম তৈরি হয়, এবং প্রচুর অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ বায়োম নিয়ে তৈরি হয় বায়োস্ফিয়ার। তাহলে তোকে যদি প্রশ্ন করে সব থেকে স্মলেস্ট লেভেল অফ ইকোলজি কোনটা, সব থেকে স্মলেস্ট লেভেল অফ ইকোলজি হচ্ছে অর্গানিজম লেভেল ইকোলজি, সব থেকে হাইয়েস্ট লেভেল অফ ইকোলজি হচ্ছে বায়োস্ফিয়ার লেভেল। অ্যাকচুয়ালি বায়োস্ফিয়ার লেভেল অফ ইকোলজি অবধি আমরা পড়তে পারি না, বা আমাদের সেটা অ্যাকচুয়ালি ধারণার বাইরে। একটা বায়োস্ফিয়ারকে পুরোটা বোঝা সেটা আমাদের ধারণার বাইরে। তো আমরা যেটা করতে পারি, এবং নিট লেভেলে আমাদের দুটো জায়গা পড়তে হয়, দুটো লেভেলকে অনলি স্টাডি করতে হয়। একটা অর্গানিজম লেভেল আমরা স্টাডি করব, একটা পপুলেশন লেভেল আমরা স্টাডি করব। তো আমাদের কি কি পড়তে হবে পরপর দেখে নে। যদি আমরা অর্গানিজম লেভেল অফ ইকোলজিতে আমরা বেসিক্যালি যেটা জানি যে একটা অর্গানিজম কি করে নিজের বডিকে কন্ট্রোল করে, ঠিক আছে। তো সেটার রেসপেক্ট অ্যাকচুয়ালি একটা অর্গানিজম মানে তুই ধর নিজেকে দিয়ে ভাবছিস, তাহলে তুই একা তো বাঁচতে পারবি কি, পারবি না। তাহলে তোকে কি করতে হবে, তোকে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন করতে হবে। এইবার এনভায়রনমেন্টের ডিফারেন্ট এফেক্ট আছে আমাদের বডিতে। টেম্পারেচার যদি ফ্ল্যাকচুয়েট হয় তাহলে আমরা আমাদের বডিতে এফেক্ট দেখতে পাই, বা যদি আমাদের জলের ঘাটতি হয় তাহলেও আমরা এফেক্ট দেখতে পাই, যদি পিএইচ এর লেভেলের পরিবর্তন হয় তাহলেও কিন্তু আমরা এফেক্ট দেখতে পাই। তাহলে যাই অ্যাবায়োটিক লেভেলে যে পরিবর্তনটা আসে সেটার এফেক্ট অ্যাকচুয়ালি কোথায় পড়ে, বায়োটিক লেভেলের উপরে গিয়ে পড়ে। তো তাহলে যেটা বিষয় যে আমরা যখন
একটা অর্গানিজম লেভেল অফ ইকোলজির কথা ভাবছি তখন একটা টার্ম উঠে আসে, যে টার্মটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম ইকোলজির জন্য, দ্যাট ইজ দ্য হোমিওস্ট্যাসিস, যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়, প্রচুর রিপিটেডলি কোয়েশ্চেন হয়। হোমিওস্ট্যাসিস নানাভাবে প্রশ্নটা আসতে পারে, তো এবছরেও আসতে পারে। এবং হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে একটা সাস্টেইন করা একটা পার্টিকুলার কন্ডিশনকে, যেমন আমাদের বডি একটা পার্টিকুলার টেম্পারেচারকে চেনে, এবং যে টেম্পারেচারটা আমাদের বডি চায় না যে সেই টেম্পারেচারটা কোনোভাবে ফ্ল্যাকচুয়েশন হোক। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই টেম্পারেচারটা ফিক্সড হয়ে গেছে আমাদের বডির জন্য, আমরা যেভাবেই হোক না কেন সেই টেম্পারেচারটাকে মেনটেন করি ফর গিভিং দ্য বেস্ট মেটাবলিক অ্যাক্টিভিটি। আমাদের বডিতে যাতে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বা মেটাবলিক অ্যাক্টিভিটি ডিসরাপশন না হয়, সে কারণে আমরা কিন্তু একটা বেস্ট যেটা ফিট করে রাখি আমাদের বডিতে, দ্যাট ইজ দ্য টেম্পারেচার। ওটা ফ্ল্যাকচুয়েশন হলে কিন্তু আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি বা আমাদের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি সেটা কিন্তু অনেকটাই ডিসরাপশন হতে পারে। তো এইটাকে আমরা হোমিওস্ট্যাসিস বলি, এবং হোমিওস্ট্যাসিসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি দুটো টাইপের অর্গানিজম হতে পারে। একটা হচ্ছে রেগুলেটর হয়। রেগুলেটর কারা? রেগুলেটর হচ্ছে বেসিক্যালি যে অর্গানিজমগুলো সবসময় যেভাবে হোক না কেন বাইরের টেম্পারেচার চেঞ্জ হলেও ও সবসময় নিজের বডির টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখে, যেভাবেই হোক না কেন নিজের বডি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখে বাইরের টেম্পারেচার চেঞ্জ হলেও। আমরা তো সবসময় আর্টিফিশিয়াল হোমিওস্ট্যাসিস করে থাকি গরমকালে, দেখতেই পাস যে আমরা এসি চালিয়ে থাকি, দ্যাট ইজ দ্য আর্টিফিশিয়াল হোমিওস্ট্যাসিস। অ্যাকচুয়ালি আমরা গাড়িতে যাচ্ছি, ট্রাভেল করছি, ওখানেও এসি চালাচ্ছি, অফিসে যাচ্ছি সেখানেও এসি চলছে। তো তাহলে আমরা খুব একটা চাই না যে, বিশেষ করে হিউম্যানের ক্ষেত্রে, অন্যান্য অ্যানিমালস তো ছেড়ে দে, তো বিশেষ করে হিউম্যানের ক্ষেত্রে তাদের ক্যাপাসিটি আছে যে কোনোভাবে তাদের যাতে বডি টেম্পারেচারটা ফ্ল্যাকচুয়েশন না হয়। টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হলেই তার এফেক্টটা গিয়ে পড়ে মেটাবলিজমে, মানে এনজাইমেটিক অ্যাকশনে। এনজাইমেটিক অ্যাকশন যদি নষ্ট হয়ে যায় তাহলে তোর বডির টোটাল রেগুলেশনটা প্রবলেম হতে পারে। তো সে কারণে একটা পার্টিকুলার এনজাইম ইজ ডিপেন্ডিং অন দ্য পার্টিকুলার টেম্পারেচার, এটা আমরা জানি যে বায়োকেমিস্ট্রিতে এটা আমরা পড়েছি এনজাইমেটিক অ্যাকশনে। তো দিস ইজ দ্য রেগুলেটর, যেখানে একটা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার থাকে ইরেসপেক্টিভ অফ চেঞ্জেস অফ দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস। এনভায়রনমেন্ট যাই থাক না কেন একটা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করে, এবং এই রেগুলেটরটা 100%-এর মধ্যে কত পার্সেন্ট? অনলি 1%, যাদের মধ্যে থার্মো রেগুলেটর অ্যাক্টিভিটি রয়েছে, যাদের মধ্যে অসমো রেগুলেটর অ্যাক্টিভিটি রয়েছে, যারা হচ্ছে রেগুলেটর হয়। রেগুলেটর মানে যারা থার্মো রেগুলেশন করতে পারে, যারা অসমো রেগুলেশন করতে পারে। আর কনফর্মার কারা? কনফর্মার হচ্ছে এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সাথে সাথে নিজের বডি টেম্পারেচারও কিন্তু তাদের চেঞ্জ হতে দেখা যায়, দ্যাট ইজ দ্য কনফর্মার। এরা হচ্ছে কনফর্মার, এবং এরা ম্যাক্সিমাম প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলসই হচ্ছে কনফর্মার, যাদের থার্মো রেগুলেটর অ্যাক্টিভিটি নেই, যাদের অসমো রেগুলেটর অ্যাক্টিভিটি নেই। তাহলে এরা 99%ই হচ্ছে এনভায়রনমেন্ট ইজ দ্য কনফর্মার। তো এটার রেসপেক্টে অ্যাকচুয়ালি এনসিইআরটিতে একটা গ্রাফ রয়েছে। এই গ্রাফটা যদি আমরা দেখি যে টেম্পারেচার যাই হোক, এটা যদি আমাদের টেম্পারেচার হয় এবং এটা যদি আমাদের বডির রেগুলেশন হয়, এটা যদি আমাদের বডি রেগুলেশন হয়, তার রেসপেক্টে যেটা আমরা দেখতে পাই একটা পার্টিকুলার টেম্পারেচারে, একটা পার্টিকুলার টেম্পারেচারে যেটা দেখা যায় যে যারা নিজেকে স্থির রাখতে পারে, কনস্ট্যান্ট রাখতে পারে, দে আর রেগুলেটর। মানে টেম্পারেচার যতটা বাড়বে কিন্তু ওর বডি কন্ডিশন কিন্তু সেটা কিন্তু আপগ্রেড হচ্ছে না, মানে একটা জায়গায় কনস্ট্যান্ট থাকছে। এবার কনফর্মারের ক্ষেত্রে কি? কনফর্মারের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ছে তো বডি রেগুলেশন সেটা কিন্তু চেঞ্জেস হচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কনফর্মার বলি। এইবার এখানে একটা টার্ম রয়েছে যেটার নাম কি? পার্শিয়াল রেগুলেটর। পার্শিয়াল রেগুলেটর এই জিনিসটা কি? পার্শিয়াল রেগুলেটর এটা তো কোথাও পড়লাম না, এটা কি? পার্শিয়াল রেগুলেটর হচ্ছে খুব সহজ একটা জিনিস। একটা অর্গানিজম, ধর একটা অর্গানিজমের বাইরের টেম্পারেচার 40, সেই অর্গানিজমটা হচ্ছে একটা কনফর্মার, খুব ভালো কথা। তাহলে ও নিজের বডি টেম্পারেচার চেঞ্জ করে 40 করলো, বাইরের টেম্পারেচার 50 হলো, ও বডি টেম্পারেচার চেঞ্জ করে 50 করলো, বাইরে 80 হয়ে গেল, ও বডি টেম্পারেচার তাও 80 করলো। এবার বাইরে 100 টেম্পারেচার, তাহলে ও বডি টেম্পারেচার 100 করা ইটস নট পসিবল। তাহলে এটা অ্যাকচুয়ালি কনফর্মারের মতো বাড়বে, কিন্তু একটা টাইমের পরে গিয়ে ওটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ওটা লাইক রেগুলেটরের মতোই হয়ে যাবে। তো সে কারণে এইটুকু জায়গা ও কনফর্মারের মতো আচরণ করছে, মানে টেম্পারেচার বাড়ছে, ও নিজের বডি টেম্পারেচারকে চেঞ্জ করছে, কিন্তু তারপরে একটা পার্টিকুলার টাইম অফ পিরিয়ডের পরে ও দেখছে না আর তো চেঞ্জ করা পসিবল না, ইট ইজ নট পসিবল। বাইরে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আমি ওর বডি টেম্পারেচার এতটা চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। তো তাহলে
একটা টাইম পরে গিয়ে ওটা রেগুলেটর হয়ে যাবে, এটাকে আমরা বলি পার্শিয়াল রেগুলেটর। তো এই গ্রাফটা মাথায় রাখি, সেই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এই গ্রাফটা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরের টপিকে আমরা যাই, হাউ টু অ্যাবায়োটিক ফ্যাক্টর এফেক্ট দ্য বায়োটিক ফ্যাক্টর। বায়োটিক ফ্যাক্টর এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর দুজনে ইন্টারাকশন করে, ইন্টারাকশন করার পরে এবার যেটা বক্তব্য উঠে আসে যে অ্যাবায়োটিক ফ্যাক্টর বায়োটিক ফ্যাক্টরের উপরে কী এফেক্ট ফেলে, সেটা খুব ইম্পর্টেন্ট। যদি ধর একটা শর্ট টার্ম এফেক্ট ফেললো, হতেই পারে খুব অল্প সময়ের জন্য, শীতকাল পরে আমাদের খুব অল্প টাইমের জন্য, 2 মাসের অ্যাপ্রক্স একটা শীতকাল চলে, এবং সেই শীতের টাইমটাতে আমরা যেভাবে হোক একটা কিছু একটা করে ম্যানেজ করে নিই। তো অ্যাকচুয়ালি শর্ট টার্ম যে এফেক্টটা পড়ে, শর্ট টার্ম এফেক্টের জন্য দুটো হতে পারে, একটা মাইগ্রেশন হয় আর একটা সাসপেনশন হয়। মাইগ্রেশনের 3টে এক্সাম্পল, এই 3টে এক্সাম্পল মাথায় রাখিস, ঠিক আছে। এই 3টে একটা আর্কটিক টার্ন, একটা সাইবেরিয়ান ক্রেন, একটা ফিশ, এরা অ্যাকচুয়ালি মাইগ্রেট করে চলে যায়। কিছু একটু এনভায়রনমেন্টাল চেঞ্জ হয় যার জন্য এরা মাইগ্রেশন করে চলে যায়, কেউ খাবারের জন্য চলে যায়, কেউ রিপ্রোডাকশনের জন্য চলে যায়, এবং সেটা শর্ট টার্ম, লং টার্মের জন্য না, আবার তারা নিজেদের জায়গায় ফিরে আসে। সাসপেনশন কি? লুকিয়ে যাওয়া। সাসপেনশনটা কি হয়, যেমন সাসপেনশনের 4টে তোরা মাথায় রাখবে, একটা সিড ডরমেন্সি, একটা ডায়াপস, একটা হাইবারনেশন আর একটা এস্টিভেশন। এই 4টে মাথায় রাখি, এই 4টেই প্রশ্ন, এই 4টে থেকে কোশ্চেন হয়, এই 4টে থেকে প্রশ্ন হয়। এই 4টে কি কি এখানে দেখে নেওয়া যাক। ডরমেন্সি, সিড ডরমেন্সি মানেই হচ্ছে যেটা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। হাইবারনেশন মানে কি? শীত ঘুম। তাহলে সেটা কার কার ক্ষেত্রে দেখা যায়? ফ্রগের ক্ষেত্রে, পোলার বিয়ারের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ডায়াপস আমরা কাদের ক্ষেত্রে দেখি? যেখানে মেটাবলিক অ্যাক্টিভিটিটা কিছুটা অল্প টাইমের জন্য ওরা হল্ট রাখে, কিছুটা অল্প টাইমের জন্য ওরা হল্ট রাখে, বন্ধ রাখে কিছুটা পার্টিকুলার টাইমের জন্য। সেটা কি? সেটা হচ্ছে জু প্ল্যাঙ্কটন, এটা পরীক্ষায় আসে, হাইবারনেশন এক্সামে আসে। আর এস্টিভেশন কি? এস্টিভেশন ফিশের ক্ষেত্রে দেখা যায়, যখন একটা সমুদ্রের উপরে জলতলের টেম্পারেচার চেঞ্জ হয় তখন ফিশগুলো নিচের দিকে চলে আসে, যেখানে ঠান্ডা জায়গা সেখানে তারা শিফট করে যায়, সেটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য, সেটা হচ্ছে এস্টিভেশন। বোঝা গেল? তারপরেরটাতে কি বলবো? লং টার্ম এফেক্ট। লং টার্ম কিন্তু একদম চেঞ্জ করে দেবে তোর বডি। লং টার্ম এফেক্ট, তুই এমন একটা জায়গায় ট্রপিক্যালে থাকিস, তুই পোলার জায়গাতে শিফট করে গেলি চাকরির জন্য, সেখানে সারা বছরই শৈত্যপ্রবাহ চলে, সেখানে তোর বডি কমপ্লিটলি মেলানিন পিগমেন্ট তৈরি করা জেনেটিক্যালি বন্ধ করে দেবে। তো তাহলে তোর বডি কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাহলে দিস ইজ দ্য ফিক্সড, এটা ফিক্সড। তো এটাকে কি বলবো? দিস ইজ দ্য লং টার্ম এফেক্ট। তাহলে এটা কি? দিস ইজ দ্য, এখানে দুটো জিনিস আমরা দেখবো, একটা এক্সটেনশন হয়, এক্সটেনশনটা অ্যাকচুয়ালি পড়তে হয় না, খুব একটা দরকার হয় না। তো এক্সটেনশন মানে কি? লং টার্ম এফেক্টগুলোকে সহ্য করতে না পেরে কিছু স্পিসিসরা মারা যায়, দ্যাট ইজ দ্য এক্সটেনশন। ওকে, আর অ্যাডাপ্টেশনটা কি? অ্যাডাপ্টেশনে প্ল্যান্টের ক্ষেত্রে একটা হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশন, একটা জেরোফাইটিক অ্যাডাপ্টেশন, যেটা খুব ইম্পর্টেন্ট, এবং অ্যানিমেলের ক্ষেত্রেও হয়। অ্যানিমেলের ক্ষেত্রে তারা কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করে অ্যাডাপ্টেশন করে কিছু কিছু টাইমে, তো সেটা খুব একটা আসে না। যে দুটো আসে পরীক্ষায়, এই দুটো এক্সামে আসে, এই দুটো এক্সামে আসে। কি আসে? একটা হচ্ছে হাইড্রোফাইড অ্যাডাপ্টেশন আর একটা জেরোফাইড। হাইড্রোফাইডের ক্ষেত্রে রুট ক্যাপ, 3টে পয়েন্ট বলবো। রুট ক্যাপ অ্যাবসেন্ট থাকে, মানে যারা যারা অ্যাকচুয়ালি জলে থাকে, রুট ক্যাপটা অ্যাবসেন্ট থাকে। এরেনকাইমা তৈরি হয়, এটা একটা স্পেশালাইজড প্যারেনকাইমা, আর মেকানিক্যাল টিস্যুটা অ্যাবসেন্ট থাকে। তো তাহলে এই 3টে পয়েন্ট মাথায় রাখি, যারা জলে থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের অ্যাডাপ্টেশনগুলো কিন্তু পার্মানেন্ট অ্যাডাপ্টেশন হয়। আর জেরোফাইটিক, যেখানে জল নেই সেই জায়গাতে শানকেন স্টোমাটা তৈরি হয়, যেখানে স্টোমাটার পোর্টটা খুব ছোট হয়, থিক কিউটিকল হয়, এটা আমরা জানি। আর একটা কি? লিফ কাটায় রূপান্তরিত হয়, স্টেমটা ফটোসিনথেটিক হয়ে যায়। তাহলে এই 4টে পয়েন্ট মাথায় রাখি, যেগুলো হচ্ছে জেরোফাইটিক অ্যাডাপ্টেশনে। আর হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশনে এই 3টে পয়েন্ট, বিশেষ করে অ্যারেনকাইমা একটা স্পেশালাইজড প্যারেনকাইমা, যেগুলো মানে এক্সক্লুসিভলি যেগুলো জলের মধ্যে যারা থাকে, যে ধরনের প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। এরপরে কি বলবো দেখ, বার্থ রেট আর ডেথ রেট। অর্গানিজম লেভেল ইকোলজির ক্ষেত্রে খুব সহজ জিনিস, যেখানে আমরা পার ক্যাপিটার কথা একটা জানি। পার ক্যাপিটা মানে কি? একটা অর্গানিজমের ক্ষেত্রে কতটা ডেথ হচ্ছে, কতটা বার্থ হচ্ছে, সেটাকে আমরা পার ক্যাপিটা বলি। সেটা একজনের ক্ষেত্রেও আমরা মাপতে পারি, সেটা 1000 জনের ক্ষেত্রেও মাপতে পারি, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি, 10 কোটি, সবার ক্ষেত্রে আমরা পার ক্যাপিটা বার্থ রেট আর পার ক্যাপিটা ডেথ রেট, এই দুটোকে কিন্তু আমরা মেজার করতে পারি। কিভাবে মেজার করবো? একটা বার্থ রেটটা একটা এক্সাম্পল দিয়ে দেখে নে, কিচ্ছু আসবে না পরীক্ষায়, এই প্রশ্নটা দেবে, এনসিইআরটির তোলা প্রশ্ন। কেউ কষ্ট করে না, যারা বোর্ডে বসে আছে একদম কষ্ট করবে না, এনসিইআরটির ওই প্রশ্নটা টুক করে তুলে দিয়ে দেবে। তো এই প্রশ্নটা কি রয়েছে দেখ, ইন দ্য পন্ড ইন 20 লোটাস আফটার আ ইয়ার, মানে একটা পন্ডের মধ্যে 20টা আছে লোটাস, 1 বছর পরে ইট উইল বি 28, 20টা ছিল 28টা হয়েছে,
হোয়াট উইল বি দ্য বার্থ রেট অফ দ্য 100 লোটাস। এখানে 100 লোটাসের ক্ষেত্রে জানতে চেয়েছে, মানে 100 পার ক্যাপিটা বার্থ রেট কত হয়েছে। এখানে দেখবে একটা লোটাসের ক্ষেত্রেও কিন্তু বার্থ রেট জানতে চাইতে পারতো, ঠিক আছে। তো ঘাবড়ে যাওয়ার কিন্তু কিচ্ছু নেই, আমি দুভাবে দেখিয়ে দেবো, দুভাবে জিনিসটাকে দেখিয়ে দেবো। দেখে নে ডিফারেন্স করবি, ডিফারেন্স কত হবে 28 থেকে 20, 8 ডিভাইডেড বাই ইনিশিয়াল করবি 20, দেখবি তুই 40 লোটাস পাবি পার ইয়ার। এটা তোকে একজনের জন্য হতে পারে, তাহলে কত হবে, একজনের জন্য করলে 0.4 হবে, ঠিক আছে। একজনের জন্য, একটা লোটাসের জন্য করলে 0.4 হবে, ঠিক আছে। ডেথ রেট কি ইন দ্য ল্যাব 40 ফ্রুট ফ্লাই আফটার আ উইক। একটা ল্যাবের মধ্যে 40 ফ্রুট ফ্লাই আছে, এক সপ্তাহ পরে যেটা দেখা গেছে 36টা আছে বেঁচে, তাহলে ডেথ রেট কত পার ফুট ফ্লাইয়ের ক্ষেত্রে, এখানে একটা ফুট ফ্লাইয়ের ক্ষেত্রে। তাহলে কি হবে, সেই সেম জিনিস ডিফারেন্স করবি, ইনিশিয়াল করবি, 40 থেকে 36 বাদ দিবি, ডিভাইডেড বাই 40 করবি, 0.1 ফুট ফ্লাই পার উইক। এখানে কিন্তু 1 দিতে পারে, এখানে কিন্তু 100 দিতে পারে, তাহলে 100 দিয়ে গুণ করবি। এখানে যদি 1000 জন দেয় তাহলে 1000 দিয়ে গুণ করবি, এখানে 1 লাখ দিলে 1 লাখ দিয়ে গুণ করবি, কিচ্ছু না। তাহলে পার ক্যাপিটা একজনের জন্য বার করা যায়, 100 জনের জন্য বার করা যায়, 1000 জনের জন্য বার, যে কোনো কিছু যা দেবে তাই দিয়ে গুণ করে দিবি, বেরিয়ে যাবে। তারপরেরটা কি, এক্সপোনেনশিয়াল আর লজিস্টিক, দুটো গ্রোথ কার্ভ হয়, দুটো টাইপের গ্রোথ কার্ভ হয়, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি গ্রোথটাকে বুঝতে পারি। সেটা কি, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, যেখানে আমরা দেখতে পাই একটা গ্রোথ কন্টিনিউয়াস হচ্ছে, যেখানে রিসোর্স আনলিমিটেড। অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু আমাদের এনভায়রনমেন্টে এক্সিস্ট করে না। সেটা কি হবে, dn/dt = rn, এটা সিঙ্গেল পপুলেশনের জন্য এটা একটা ইকুয়েশন। আর একটা অনেকগুলো পপুলেশনকে একসাথে যদি আমরা দেখি তাহলে সেটার ক্ষেত্রে nt = n0 e⁻RT, যেখানে আমরা মেনি পপুলেশন, অনেকগুলো পপুলেশনকে একসাথে ভাবি। এখানে dn/dtটা হচ্ছে কতটা বাড়ছে কমছে সেটাকে বোঝায়, সেটাকে ক্যালকুলেট করতে হবে তোকে। আর কি, আর হচ্ছে এখানে গ্রোথ রেটকে বোঝায়, এন হচ্ছে এখানে টোটাল পপুলেশনটাকে বোঝায়, আর ই হচ্ছে একটা স্পেশাল জিনিস যেটা প্রশ্নে দেয়। ইটা কি, ইটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক গ্রোথ, একটা ইন্ট্রিনসিক গ্রোথ, মানে যখন অনেকগুলো পপুলেশন আমরা একসাথে করি তার একটা পার্টিকুলার অ্যাভারেজ গ্রোথ আছে, তো সেটাকে আমরা দেখি, দ্যাট ইজ দ্য ইন্ট্রিনসিক গ্রোথ রেট, যেটা দিয়ে এক্সপ্রেশন হয়। এবার লজিস্টিকের ক্ষেত্রে কি, লজিস্টিকের ক্ষেত্রে যেটা আমরা দেখি, রিসোর্সটা লিমিটেড হয়ে যায়, মানে এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। কোনো পৃথিবীর এমন কোনো, টোটাল পৃথিবীটাই তুই ভাব, এমন কিছু নেই যেখানে রিসোর্স আনলিমিটেড বা পপুলেশন আনলিমিটেড, মানে এটা পসিবল, এটা সম্ভব না। তাহলে রিসোর্স সবসময় লিমিট হবে, রিসোর্সকে ব্যবহার করতে করতে রিসোর্স একটা টাইম পর ফুরিয়ে যাবে, এটা পসিবল, কিন্তু রিসোর্স আনলিমিটেড এটা তো পসিবল না। তাহলে এখানের ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, নিটে এই দুটো জিনিস মাথায় রাখিস, ঠিক আছে, এই দুটো জিনিস নিটের জন্য মাথায় রাখিস, এই দুটো আমি পাশাপাশি করে দিলাম। এটার ক্ষেত্রে ইকুয়েশন কি, dn/dt = rn k - n/k। এখানে একটা ফ্যাক্টর চলে আসে, সেটা কে, সেটা হচ্ছে কে জিনিসটা কি, কে জিনিসটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, মানে একটা সর্বোচ্চ আমাদের এনভায়রনমেন্টের ধারণ ক্ষমতা, তার বাইরে যদি পপুলেশন বেড়ে যায় তাহলে পপুলেশন ড্রাস্টিক্যালি কমবে। পপুলেশন যদি সেটাকে টাচ করে যায় তাহলে পপুলেশন স্টেবল হয়ে যাবে। আর পপুলেশন গ্রো কখন করবে, যতক্ষণ না সর্বোচ্চ ধারণ ক্ষমতা পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত পপুলেশন গ্রোথ হবে। তাহলে তিনটে কন্ডিশন হতে পারে, তিনটে এক্স্যাক্টলি কন্ডিশন হতে পারে। যদি ক্যারিং ক্যাপাসিটি সমান পপুলেশন হয়ে যায় তাহলে সেটা স্টেবল হয়ে যাবে পপুলেশন। যদি ক্যারিং ক্যাপাসিটি বেশি হয়, পপুলেশন কম হয়, তাহলে পপুলেশনটা এক্সপ্যান্ডিং হবে, পপুলেশনটা মানে পপুলেশন এক্সপ্যান্ডিং মানে পপুলেশনটা গ্রো করবে, আর কিছুই না, গ্রোয়িং পপুলেশন, পপুলেশনটা বাড়বে। আর যদি দেখা যায় পপুলেশন বেড়ে গেছে, ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে, মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছাড়িয়ে পপুলেশন চলে গেছে, তাহলে কি হবে, পপুলেশন কমে যাবে। যেটা আমরা দেখতে পেয়েছিলাম, এই যে আমাদের প্যান্ডেমিক হলো, যখন প্যান্ডেমিক করোনা 100 বছর পর এলো, কেন এলো, কারণ পৃথিবীর সর্বোচ্চ ধারণ ক্ষমতা সেটা ছাড়িয়ে চলে গেছিলো। তার জন্য পৃথিবী অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্ট এটা তৈরি করে একটা মহামারী, যাতে কিছুটা পপুলেশন কন্ট্রোলে আনা যায়। তো সেটার জন্য এই মহামারী 100 বছর পর পর আসে, এবং সেটা একটা খুব ভালো এক্সাম্পল যে ক্যারিং ক্যাপাসিটি ছাড়িয়ে যখন চলে যায় তখনই ডিক্লাইন হয়ে যায়। এটা দুটো গ্রাফ আছে, এইটা এক্সপোনেনশিয়ালের গ্রাফ, যেটা একদম বাড়তেই থাকছে কন্টিনিউয়াস, আর যার কোনো শেষ নেই। আর লজিস্টিকের ক্ষেত্রে কি, এখানে একটা ক্যারিং ক্যাপাসিটি বলে একটা জিনিস আছে, দ্যাট ইজ দ্য ক্যারিং ক্যাপাসিটি, এটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তাহলে তিনটে কন্ডিশন হতে পারে, একটা হয় সাদাটা গ্রাফটা খেয়াল কর, একটা হয় সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছাড়িয়ে বেরিয়ে গেছে, তাহলে যদি বেরিয়ে যায় তাহলে সেটা ড্রাস্টিক্যালি কমবে, ঠিক আছে। এটা কি হবে তখন, যে পপুলেশন ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে, পপুলেশন বেড়ে গেছে। আরেকটা কি হবে, পপুলেশন অ্যাকচুয়ালি ক্যারিং ক্যাপাসিটি পর্যন্ত টাচ করেনি, তার মানে ক্যারিং ক্যাপাসিটি বেশি আছে, পপুলেশন এখানে কম আছে, তার মানে পপুলেশনটা বাড়বে।
আর একটা কি হবে, ক্যারিং ক্যাপাসিটি পর্যন্ত টাচ করে গেছে, তাহলে কি হবে, ক্যারিং ক্যাপাসিটি পর্যন্ত যদি টাচ করে দেয় তাহলে কে ইকুয়াল টু এন হয়ে যাবে, তার মানে স্টেবল হয়ে যাবে। এইটা হচ্ছে লজিস্টিকের কার্ভ, এটা মাথায় রাখিস। তারপরেরটা কি, পপুলেশন ইন্টারাকশন, এইটাই আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা। পপুলেশন ইন্টারাকশনের মধ্যে টোটাল এতগুলো টাইপ অফ ইন্টারাকশন হয়, যেখানে মিউচুয়ালিজম মানে হচ্ছে দুজনেই বেনিফিটেড হবে, স্পিসিস এ স্পিসিস বি দুজনেই বেনিফিটেড হবে। কম্পিটিশন মানে কি, কম্পিটিশনের মধ্যে, আচ্ছা প্রতিটা এক্সাম্পল বলে দিই। মিউচুয়ালিজমের মধ্যে মনে রাখিস মাইকোরাইজা ইজ দ্য মিউচুয়াল ফাঙ্গাসের সাথে প্ল্যান্টের অ্যাসোসিয়েশন, লাইকেন হতে পারে অ্যালগির সাথে ফাঙ্গাসের অ্যাসোসিয়েশন, এবং আরেকটা জিনিস হতে পারে যেটা হচ্ছে অর্কিড আর হচ্ছে অর্কিডটা লাইক ফিমেল বি এর মতো দেখতে হয়, যার জন্য মেল বি ওর সাথে অ্যাট্রাক্টেড হয় এবং পলিনেশনে ইন্ডিউস করে। এটা একটা খুব ভালো। ক্রোকোডাইল আর ফ্লোভার বার্ডস, যেটা একটা মিউচুয়ালিজম ইন্টারাকশন। তো এই তিনটে এক্সাম্পল মাথায় রাখিস। আর কম্পিটিশনটাকে, কম্পিটিশন হচ্ছে, এগুলো ক্লাসের মধ্যে প্রচুর ডিটেল পড়িয়েছি, আমি জাস্ট একবার ব্রাশ আপ করিয়ে দিচ্ছি, থরলি একবার ব্রাশ আপ করাচ্ছি। কম্পিটিশনের মধ্যে গজ এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা মাথায় রাখিস। গজ এক্সক্লুশন প্রিন্সিপাল কি, একটা সিঙ্গেল রিসোর্সে দুটো স্পিসিস মারামারি করবে, একটা সিঙ্গেল রিসোর্সের উপর দখলদারি করার জন্য দুটো স্পিসিস তারা কম্পিটিশন করবে, দুজনেরই সুপিরিয়রিটি কিন্তু কমে যাবে, দুজনেরই কিন্তু ফিটনেসটা ড্রপ করবে, কিন্তু একজন যে সুপিরিয়র স্পিসিস সে অ্যাকচুয়ালি আরেকজনকে সরিয়ে দিয়ে সেখানে বিস্তারণ করবে, মানে যে ইনফেরিয়র সে অ্যাকচুয়ালি ওখান থেকে এলিমিনেট হয়ে যাবে, আর যে সুপিরিয়র সে যে যুদ্ধে জিতে যাবে সে ওখানে থেকে যাবে। এইটা গজ এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা কম্পিটিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেখানে দুজনে কিন্তু মাইনাস হয়, দুজনেরই কিন্তু ফিটনেস অ্যাকচুয়ালি ড্রপ করে। আরেকটা কি, প্রিডেশনে কি, কমিফ্লেজ আর হচ্ছে মিমিক্রি, এটা অ্যাকচুয়ালি প্রিডেটারের হাত থেকে বাঁচার জন্য প্রে অনেক কিছু মিমিক করে, যাতে ওরা প্রিডেটাররা যাতে ওদেরকে না খেতে পারে। এখানে কি হয়, একজন উপকৃত হয় আর আরেকজনে কিন্তু মাইনাস, একজন প্লাস একজন মাইনাস, মানে একজনের ক্ষতি হচ্ছে একজনের ভালো হচ্ছে। ঠিক আছে, সহজভাবে মাথায় রাখ। প্যারাসাইটিজম, যেটা হচ্ছে হিউম্যান আর মস্কিউটো, ঠিক আছে, হিউম্যান আর মস্কিউটো আর প্যারাসাইট, একটা মস্কিউটো যে প্যারাসাইট যেটা আমাদের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বেঁচে থাকে, তো ওরা হচ্ছে পজিটিভ, ওরা বেনিফিটেড হচ্ছে, আরেকজনের কি হচ্ছে, আরেকজনের হার্ম হচ্ছে, মানে হিউম্যানের হার্ম হচ্ছে। ঠিক আছে, কমেন্সালিজমটা কি, কমেন্সালিজম হচ্ছে তিনটে চারটে এক্সাম্পল রয়েছে, একটা রয়েছে অর্কিড এবং ম্যাঙ্গো, অর্কিড প্ল্যান্টের উপরে ম্যাঙ্গো প্ল্যান্টের উপরে অর্কিডের যে একটা ব্রাঞ্চ তৈরি হতে দেখা যায়, দ্যাট ইজ আ কমেন্সালিজম। কমেন্সালিজমে হচ্ছে একজন বেনিফিটেড হয়, আরেকজনের কিছুই হয় না, না বেনিফিটেড না লাভ বা হার্ম, কিছুই হয় না, না বেনিফিটেড হয় না হার্ম হয়, তার জন্য এটা জিরো দিয়ে বোঝানো, তাহলে এটা জিরো হবে। তাহলে আরেকটা কি, সি অ্যানিমন আর হচ্ছে ক্লাউন ফিশ। সি অ্যানিমন অ্যাকচুয়ালি একটু বড়, তার টেন্টাকেলসের মধ্যে ক্লাউন ফিশগুলো এসে নিজেদেরকে গুটিয়ে রাখে যাতে বড় ফিশ তাদেরকে খেতে না পারে। আরেকটা কি, উইলসের পিঠে চড়ে বার্নাকেলসরা অনেক দূর ট্রাভেল করে, তাতে বড় মাছের কিছুই লাভ হয় না, তাদের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে বার্নাকেলস, কিন্তু বার্নাকেলসগুলো ওই মানে এই হুইলসের পিঠে চড়ে যখন ঘুরছে তখন ওদের লাভ হচ্ছে অ্যাকচুয়ালি। তার মানে এখানে কি একজন জিরো হবে একজন প্লাস হবে। আর অ্যামিনস্যালিজমটা কি, অ্যামিনস্যালিজম হচ্ছে যখন অ্যান্টিবায়োটিক তৈরি হয়, স্ট্রেপ্টোমা ইয়েতে যখন অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে পেনিসিলিন, তখন কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার গ্রোথ দুটো একটা প্লেটের মধ্যেই হচ্ছে, তখন সেখানে ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা হচ্ছে মাইনাস, আর আরেকজন কিন্তু তার কিছুই লাভ হচ্ছে না। ঠিক আছে, তার কিছু লাভ হচ্ছে না, স্ট্রেপ্টোককাসের কোনো লাভ হচ্ছে না, তাই সে হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো টোটাল ইন্টারাকশন, অল চ্যাপ্টারটা কমপ্লিট। আর কিচ্ছু বাকি আছে? কোনো কিছু বাকি রাখিনি আমি, এভরিথিং পড়িয়ে দিয়েছি। এবার আমরা প্রশ্নে যাই। প্রশ্নে দেখ, হোমিওস্ট্যাসিস জিনিসটা কি একদম মাথার মধ্যে নিয়ে আয়, যতটুকু পড়ালাম জাস্ট একবার রিকল কর। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে টেন্ডেন্সি টু রেজিস্ট দ্য টেম্পারেচার, মানে রেজিস্টের একটা আলাদা টার্ম হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, যে কনস্ট্যান্ট একটা বডি টেম্পারেচারকে মেনটেন করে সেটাকে হোমিওস্ট্যাসিস বলা হয়। তারপরেরটা কি বলেছে দেখ, যদি গ্লোবাল ওয়ার্মিং হয় তাহলে হাউ উড বি দ্য ডিস্ট্রিবিউশন আর রেঞ্জ অফ সাম স্পিসিস আর এফেক্টেড, একটা গ্রুপ অফ স্পিসিস কি করে এফেক্টেড হবে যদি গ্লোবাল ওয়ার্মিং হয়, তাহলে অবভিয়াসলি তারা ইকুয়েটর রিজিয়ন থেকে শিফট করবে পোলার রিজিয়নের দিকে, মানে কিছুই না, এখানে পোলের দিকে, পোলওয়ার্ড ওদের একটা শিফট হবে। ইকুয়েটর রিজিয়ন যেটা একদম মাঝখানে রয়েছে ইকুয়েটর রিজিয়ন, তো এই ইকুয়েটর রিজিয়নের থেকে আলটিমেট ওরা পোলের দিকে শিফট হতে শুরু করবে, আলটিমেট ওরা পোলের দিকে শিফট হতে শুরু করবে। তাহলে নাম্বার 1। তারপরেরটা কি, এখানে হচ্ছে লজিস্টিকের যে কার্ভ এখানে দিয়েছে, এখানে কেটা কি বোঝাচ্ছে,
কে কি, কে কাকে ইন্ডিকেট করে, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রতি বারের জন্যই এটা ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটিকে ইন্ডিকেট করে, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ ধারণ ক্ষমতা, একটা পার্টিকুলার সাস্টেইনিং যে পপুলেশন, দ্যাট ইজ দ্য ক্যারিং ক্যাপাসিটি। মানে কি? অপশন 2। তারপর একটা স্টেটমেন্ট দিয়েছে, দেখ গজ এক্সক্লুশন প্রিন্সিপাল স্টেট দ্যাট টু ক্লোজলি রিলেটেড স্পিসিস কম্পিটিং ফর ডিফারেন্ট রিসোর্স, না ফর দ্য সেম রিসোর্স। আমি কি বললাম? দুটো স্পিসিস একই, এখানে একটা জায়গা দেখ, একটা স্পিসিস এ স্পিসিস বি, দুটো স্পিসিস এই জায়গাটাতে ওভারল্যাপ করছে এবং এখানে ওরা কম্পিটিশন করছে। এ যদি সুপিরিয়র স্পিসিস হয় এ টিকে থাকবে, বি যদি ইনফেরিয়র স্পিসিস হয় বি এলিমিনেট করে যাবে, তাহলে এটা সেম হতো, মানে সেম রিসোর্সের জন্য। তাহলে একটা তো ভুল দিয়েছে, মানে এটা তো ফলস হচ্ছে তাহলে। তারপরেরটা 2 নম্বর, অ্যাকর্ডিং টু গজ প্রিন্সিপাল ডিউরিং কম্পিটিশন দ্য ইনফিরিয়র, এটা ঠিক বলেছে, ইনফিরিয়রটা বেরিয়ে যাচ্ছে, ইনফিরিয়রটা এলিমিনেট হয়ে যাচ্ছে, এটা ঠিক বলেছে। তা এটা ঠিক বলে, তাহলে এটা ট্রু হবে। তাহলে একটা ফলস একটা ট্রু, তাহলে প্রথমেরটা ফলস কোথায় রয়েছে? ফার্স্ট এখানে ফলস রয়েছে, দিস ইজ দ্য ট্রু, অপশন 3। তারপরেরটা স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2, দুটো স্টেটমেন্ট দিয়েছে দেখ এখানে, when the fitness of the one species is significantly lower in presence of another species, the process is known as a competition। এটাকে আমরা কম্পিটিশন বলছি, অবভিয়াসলি কম্পিটিশন বলছি। একজনের এফেক্টে তোরা কি করছিস? নিটের জন্য পড়াশোনা করছিস, আলটিমেট নিট এক্সাম দিতে যাবি, কম্পিটিশন হচ্ছে না? একটা সিটের জন্য মারামারি হচ্ছে ভাই। তো তাহলে মানে দুজনেরই ফিটনেস, দুটো কম্পিটিটরের মানে ফিটনেসে এখানে ড্রপ করছে, তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু এটা। when the fungi is remain in association with the living plant or animal, they are called as a saprophyte। এটাকে কি আমরা স্যাপ্রোফাইট বলছি? স্যাপ্রোফাইট কিন্তু আমরা বলছি না, এটা সিম্বায়োটিক বলছি, ঠিক আছে? কারণ ফাঙ্গাস যখন একটা প্ল্যান্টের সাথে ও যখন অ্যাসোসিয়েশন করে তখন সেটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হয়, তাহলে এটা ফলস। তাহলে একটা ট্রু একটা ফলস, কোথায় রয়েছে? দুটোই ফলস, একটা ট্রু একটা ফলস, 3 নম্বর। তারপরেরটা অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে কম্পারেটিভলি সুপিরিয়র বার্নাকল ডমিনেট করছে, মানে এটা রক সি একটা এরিয়া এখানে জাস্ট দিয়ে দিয়েছে, মানে একজন এক্সপেরিমেন্ট করেছে আর কিছুই না। সি এলিগেন্ট এখানে এক্সপেরিমেন্ট করেছে, সে এক্সপেরিমেন্ট করে যেটা দেখেছে যে কম্পিটিশনে সুপিরিয়র বার্নাকেল অ্যাকচুয়ালি ডমিনেট করে স্মল বার্নাকেলসদের, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ট্রু হওয়া উচিত, এটা ঠিক আছে, এটা ঠিকঠাক কথা বলেছে, মানে এটা ট্রু। কারণ বড় বার্নাকেলসরা সবসময় জায়গা হজম করবে, ছোট বার্নাকেলসদের ওখান থেকে বার করে দেবে। আর দ্বিতীয় নম্বর কি রিজনে কি বলেছে? জেনারেলি হার্বিভোর অ্যান্ড প্ল্যান্ট অ্যাপিয়ার টু বি মোর অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই কম্পিটিশন দেন কার্নিভোরস। এটা কি ট্রু? অবভিয়াসলি দিস ইজ অলসো ট্রু। তার কারণ হার্বিভোর অ্যান্ড প্ল্যান্ট অ্যাপিয়ার টু বি মোর অ্যাফেক্টেড বাই কম্পিটিশন দেন কার্নিভোর। অবভিয়াসলি তাই হয়, প্ল্যান্ট এবং হার্বিভোর তারা অনেক বেশি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হয় রাদার দ্যান টপ লেভেল কার্নিভোর। যে কোনো ইন্টারেকশানে আমরা যখন দেখি আমরা টপ লেভেল কার্নিভোর, আমরা কি অ্যাফেক্টেড হচ্ছি? একটা প্ল্যান্টকে অনেক বেশি অ্যাফেক্টেড করা যায়, কিন্তু আমাদেরকে খুব একটা অ্যাফেক্টেড করা যাবে না, ঠিক আছে? তো তার মানে এটাও দিস অপশন ইজ অলসো ট্রু। কিন্তু দুটোর সাথে একটা বার্নাকেলসের সাথে বলেছে আর একটা এখানে কার্নিভোরের এবং হার্বিভোর এবং প্ল্যান্টের কথা বলেছে, তাহলে এটা অবভিয়াসলি যে কোনো কেউ দেখলেই বুঝবে যে দিস ইজ নট ফিট উইথ দিস অ্যাসারশন। দুটোই ট্রু, বাট অ্যাসারশন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য দুটোই ট্রু, মানে এ আর দুটোই ট্রু। আচ্ছা, এই যে এখানে লেখা নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দিস অ্যাসারশন, 2 নম্বর অপশান। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কি হবে এটা দেখে নেওয়া যাক। দেখ এখানে কি হচ্ছে, এ কি হবে? মিউচুয়ালিজম হচ্ছে দুজনেই প্লাস কোথায় আছে? এ হচ্ছে 4, A4 কোথায় আছে? A4 3 জায়গায় আছে, তার মানে অপশান 1টা বেরিয়ে গেল, তার মানে এই 3টেকে ধরে আমি চলবো। তারপরেরটাতে হচ্ছে কমেন্সালিজমে যেটা দেখ আমি ওই চার্টটা ফলো করবি, একজন উপকৃত হয় আরেকজনের কিছুই হয় না, তাহলে কমেন্সালিজম হচ্ছে বি হচ্ছে 1। তারপরেরটাতে অ্যামিনসালিজম সি হচ্ছে 2, একজন উপকৃত হয়, একজনের হার্ম হয়, আরেকজনের হচ্ছে কোনো কিছুই হয় না, যেটা হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক তৈরির সময় যে জিনিসটা হয়, যেটা বললাম। ফাঙ্গাস হচ্ছে অ্যাকচুয়ালি
ফাঙ্গাসের কিছুই হয় না, ব্যাকটেরিয়া হার্মড হয়। তাহলে সি হচ্ছে 2 আর ডি কোনটা? ডি হচ্ছে 3, ডি হচ্ছে 3, প্যারাসাইটিজম, একজন উপকৃত হয় একজন হার্ম হয়, ডি হচ্ছে 3। তাহলে কোথায় আছে? A4 B1 C2 D3, A4 B1, ব্যাস A4 B1 পেয়ে গেছে। আর বাকি দুটো দেখা যাচ্ছে C2 আর হচ্ছে D3, ঠিক আছে, অপশন 3। তারপরেরটাতে দেখ খুব সহজ একটা জিনিস দিয়েছে, এটা জাস্ট একটুখানি বলে দিই তোদেরকে। এটা খুবই সহজ একটা জিনিস, যেখানে একটা এজ পিরামিডের কথা বলা রয়েছে। তুই যেখানে দেখবি প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বেশি আছে, সেটা সবসময় দ্যাট ইজ দ্য এক্সপ্যান্ডিং পপুলেশন হবে, রাদার দ্যান রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, রাদার দ্যান পোস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। ঠিক হ্যাঁ, দিস ইজ দ্য এক্সপ্যান্ডিং পপুলেশন হবে, দিস ইজ দ্য এক্সপ্যান্ডিং পপুলেশন হবে, এটা মাথায় রাখ। এটা কি হবে বলতো? যেখানে প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ কম রয়েছে, যেখানে প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা কম রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে? প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ যেখানে কম রয়েছে রাদার দ্যান রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বা পোস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের থেকে, তাহলে এটা কি হওয়া উচিত? দিস ইজ দ্য ডিক্লাইন পপুলেশন হওয়া উচিত। ঠিক হ্যাঁ, দিস ইজ দ্য ডিক্লাইন পপুলেশন হওয়া উচিত। তারপরেরটা কি? তারপরে ইফ ইউ ড্র দ্য এজ পিরামিড ফর দ্য পপুলেশন দ্যাট ইজ এক্সপ্যান্ডিং ইন সাইজ, ইউ উড এক্সপেক্ট দ্যাট, মানে কিছুই না, একটা এজ পিরামিড দেখানো হয়েছে এবং সেখানে তুমি বলে দিয়েছে দিস ইজ দ্য এক্সপ্যান্ডিং, এটা এক্সপ্যান্ডিং এজ পিরামিড। তাহলে তুমি কি এক্সপেক্ট করছো, তুমি কি প্রেডিক্ট করছো এই স্টেটমেন্টটা থেকে? প্রথমে কি হবে দেখ, দ্য নাম্বার অফ দ্য ইন্ডিভিজুয়াল প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ইজ মোর দ্যান নাম্বার অফ দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। আর কিচ্ছু দেখে আমার লাভ নেই। এক্সপেন্ডিং পপুলেশন, আমি 1 মিনিট আগেও বললাম, এক্সপেন্ডিং পপুলেশন মানে কি? এক্সপেন্ডিং পপুলেশন মানে হচ্ছে এখানে প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বেশি হবে রাদার দ্যান রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের থেকে। তাহলে এখানে কি হবে? অপশন 1। আর কিচ্ছু দেখে লাভ নেই, কিচ্ছু দেখে লাভ নেই। আর যাদের মাথায় থাকবে যে এক্সপেন্ডিং মানি প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা বেশি রাদার দ্যান রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের থেকে, তারা এমনি প্রথম অপশান থেকে দাগিয়ে দিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই, এইভাবে টাইমটাকে ম্যানেজ করতে পারবি। তারপরেরটা কি? এজ স্ট্রাকচার ক্যান ইন্ডিকেট ওয়েদার আ পপুলেশন ইজ ইনক্রিজিং, স্টেবল অর ডিক্লাইন। আর স্টেটমেন্ট 2তে বলেছে ইন জেনারেল টার্ম দ্য পপুলেশন উইথ ভেরি ব্রড বেস উড বি এক্সপেক্টেড টু বি স্টেবল। এটা কি হবে? এখানে অ্যাকচুয়ালি প্রথমেরটা বলেছে এজ স্ট্রাকচার ক্যান ইন্ডিকেট পপুলেশন ইনক্রিজিং, স্টেবল বা ডিক্লাইন। অবভিয়াসলি এজ স্ট্রাকচার, তুমি কোন এজে দাঁড়িয়ে আছো? তুমি কি রিপ্রোডাক্টিভ এজে দাঁড়িয়ে আছো, নাকি তুমি প্রি রিপ্রোডাক্টিভ এজে দাঁড়িয়ে আছো, নাকি তুমি পোস্ট রিপ্রোডাক্টিভ এজে দাঁড়িয়ে আছো? মানে তুমি কি নাবালিক নাকি তুমি রিপ্রোডাক্টিভ এজে দাঁড়িয়ে আছো, মানে তুমি রিপ্রোডাকশন একটা এজে রয়েছো, নাকি তুমি বৃদ্ধ হয়ে গেছো? তাহলে এইটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমরা কিন্তু যেটা দেখতে পাই যে একটা পপুলেশন ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, নাকি স্টেবল হচ্ছে, এই কথা আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি। তাহলে এটা অবভিয়াসলি কারেক্ট, এটা ট্রু অপশন। তারপরেরটা কি? ইন জেনারেল টার্ম দ্য পপুলেশন উইথ ব্রড বেস উড এক্সপেক্টেড টু বি স্টেবল। কি বলেছে এখানে? আরেকবার পড়া যাক, মানে ঠিক। ইন দ্য জেনারেল টার্ম দ্য পপুলেশন উইথ a very broad base, okay, very broad base would be expected to be stable, would be expected to be stable। যদি পপুলেশন যদি এরকম হয়, যদি পপুলেশন এরকম হয়, ব্রডে যে রয়েছে সে হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তার উপরে রয়েছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তার উপরে রয়েছে পোস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। খুব ভালো কথা। এরকম যদি হয় তাহলে এটা কি? এটা এক্সপ্যান্ডিং পপুলেশন, দিস ইজ দ্য এক্সপ্যান্ডিং পপুলেশন। এবার এখানে যেটা বলেছে দেখ, যে যদি এরকম ব্রড বেসের প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা বেশি রয়েছে, সব থেকে বেশি, তাহলে এটা তো স্টেবল পপুলেশন হচ্ছে না। স্টেবল পপুলেশন কোনটা হবে? স্টেবল পপুলেশন হচ্ছে যখন আমরা দেখতে পাই প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ এবং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ দুটো ইকুয়াল, তখন সেখানে, এবং পোস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ কম, সেখানে আমরা এইরকম একটা কন্ডিশনে যেটা দেখতে পাই, দ্যাট ইজ দ্য স্টেবল পপুলেশন। যেখানে রিপ্রোডাক্টিভ এবং প্রি রিপ্রোডাক্টিভ, যেখানে প্রি রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, দুটো যখন সমান, তখন আমরা স্টেবল পপুলেশন দেখতে পাই। তার মানে এটা ইনকারেক্ট, এটা ইনকারেক্ট। কোনোদিনও বেসে অনেকটা বেশি রয়েছে সেটা কোনোদিনই এক্সপ্যান্ডিং ছাড়া হবে না, কোনোদিনই স্টেবল হবে না। যদি দুটো একটা রিপ্রোডাক্টিভ একটা প্রি রিপ্রোডাক্টিভ যদি দুটো একই হয়, তাহলে হতে পারে জিনিসটা স্টেবল, হতে পারে না জিনিসটা স্টেবল হবে। তাহলে এটা কি?
দিস ইজ দ্য ফলস স্টেটমেন্ট। তাহলে এখানে কোথায় রয়েছে? স্টেটমেন্ট 1 ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 হচ্ছে ইনকারেক্ট, ফার্স্ট অপশন। তারপরের প্রশ্ন, এটাতে জাস্ট বলেই দিয়েছে এটা লজিস্টিক হবে, এটা লজিস্টিক গ্রোথ কার্ভ এবং এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। সেখানে কি জানতে চেয়েছে? এটা কি জানতে চেয়েছে, এ কি জিনিসটা জানতে চেয়েছে, আমি এক জায়গায় মার্ক করে দিয়েছিলাম। এ হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ক্যারিং ক্যাপাসিটি, এ হচ্ছে অ্যাকচুয়ালি সি অপশান মানে 2, সি হচ্ছে ক্যারিং ক্যাপাসিটিকে বোঝায়। ঠিক আছে, যে একটা পার্টিকুলার একটা জায়গা মানে একটা পার্টিকুলার এরকম একটা সাইড, এই জায়গাটাকে কোশ্চেনে মার্ক করেছে, এই এটা কি, এই পয়েন্টটা কি, দিস ইজ দ্য ক্যারিং ক্যাপাসিটি। দেখা যাচ্ছে এক্সপোনেনশিয়াল ক্যারিং ক্যাপাসিটি সবসময় বাড়তেই থাকে, কোনো ক্যারিং ক্যাপাসিটি বলে কিছু থাকে না। আর লজিস্টিকে ক্যারিং ক্যাপাসিটি বলে একটা জিনিস থাকে যেটা লজিস্টিক হয়। ঠিক আছে, তার মানে এটা লজিস্টিক গ্রোথ কার্ভ, আর একটা কি, এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, এই দুটো, এবং তার একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি বলি। ঠিক আছে, তারপরেরটা কি দিয়েছে? ডেনসিটি অফ দ্য পপুলেশন। এটা আমি এখানেই বলে দিচ্ছি, ডেনসিটি মানে পপুলেশনের ঘনত্বকে ইন্ডিকেট করে, এবং যেখানে তুই দেখতে পাবি জায়গা বেশি রয়েছে সেখানে পপুলেশনের ঘনত্ব অবভিয়াসলি বেশি থাকবে, যেখানে রিসোর্স বেশি থাকবে পপুলেশনের ঘনত্ব সেখানে বেশি থাকবে। ঠিক আছে, এবার এখানে যেটা জানতে চেয়েছে ডেনসিটি অফ দ্য পপুলেশন, এটা কি দিয়ে আমরা বোঝাই, কি দিয়ে একটা এর একটা বেসিক্যালি একটা ইকুয়েশন আছে। ডেনসিটি হচ্ছে নাম্বার বাই স্পেস। আমি যেটা বলছিলাম জায়গার কথা, জায়গার কথা খুব ইম্পর্টেন্ট এখানে, যে নাম্বার ডিভাইডেড বাই স্পেস, পপুলেশনের নাম্বার বাই স্পেস, এটাই হচ্ছে ডেনসিটি। একটা জায়গার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড, যত বড় জায়গা হবে পপুলেশনের ডেনসিটি সেখানে তত বাড়বে, রিসোর্স বেশি হবে পপুলেশনের ডেনসিটি সেখানে তত বাড়বে। তো ব্যাস আমরা গোটা চ্যাপ্টারটা পড়ে ফেললাম, আমাদের আর কিছু বাকি আছে। আমি কিছু বাদ দিয়েছি বল, কিছু বাদ দিয়েছি বল? সমস্ত কিছু পড়িয়ে দিয়েছি, সমস্ত কিছু আমি ওয়ান শট পড়িয়ে দিয়েছি। পপুলেশন ইকোলজি খুব কঠিন, অর্গানিজম পপুলেশন ইকোলজি না, চ্যাপ্টারটাকে কনসাইজলি মাথায় রাখতে হবে। ক্লাসে এর থেকে অনেক বেশি পড়িয়েছি, অনেক ধরে ধরে ছবি দিয়ে দিয়ে, প্রচুর ছবি দিয়ে দিয়ে পড়িয়েছি যাতে মনে থাকে, সেগুলো এখানে দরকার নেই। তুই ওয়ান শট সেই ইনফরমেশানগুলো তুই মাথায় রাখ, যে ইনফরমেশানগুলো তোর জন্য ভ্যালুয়েবল হবে, আর কিছু দরকার নেই। তো যারা যারা ক্র্যাশ কোর্সে এনরোল করতে চাস, আমি আমারও মনে করিয়ে দিই, তারা আমাদের বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553, এই নাম্বারে তোরা যোগাযোগ করে নিস। আমি মনে করি এই চান্সটা মিস করা ঠিক হবে না, তার কারণ আমরা এবছরে সত্যি একটু মানে আমরা খেলছি অ্যাকচুয়ালি, মানে আমরা লড়ছি বলাটা ভালো, আমরা লড়ছি, এবং যতদিন না তোদের লক্ষ্যে পৌঁছে দিতে পারবো ততদিন আমরা লড়বো। বাংলা ছাত্রছাত্রীরা সত্যি কথা যে অনেকে রিসোর্সের জন্য, অনেকে আবার মাল্টিপল রিসোর্সের প্রবলেমের জন্য, অনেকে আবার সেলফ ডিমোটিভেশন তাদের একটা কাজ করে ভেতরে। তো সব কিছু দিক থেকে আমরা যেটা দেখলাম যে তাদের পুরোপুরি প্রথম জার্নি থেকে শুরু করে সারা বছর তো আমরা সাপোর্ট দিয়েছি, কিন্তু এই কটা দিন, এই দুটো মাস আমরা তোদের জন্য সব সময় থাকবো, এটা তোরা মাথায় রাখ, যে তোদের জন্য তোদের স্যার ম্যামরা রয়েছে। তো কখনো ডিমোটিভেট হোস না, সবসময় মনে রাখিস। আমি একটা কথা বলবো আজকে ক্লাসে, যে তোর কাছে যদি 1%ও সুযোগ থাকে, তোর কাছে মনে হচ্ছে খেলাটা 99% তোর এগেইনস্টে, তুই জিতবি না, তুই জানিস তুই জিতবি না, তুই হারবি, কিন্তু ওই 1% খেলা ঘুরিয়ে দিতে পারে যদি সেই 1% তুই ঠিক করে ইউটিলাইজ করতে পারিস। কারণ এই 1%-এর মধ্যে এমন কিছু শক্তি থাকে যেটা 99%-এর যে ক্যাপাসিটি সেটাকে ঘুরিয়ে দিতেও পারে। তো তাহলে তোর কাছে যদি 1%ও সুযোগ থাকে, সেটাকেও হাতছাড়া করিস না, সেটাকেও ফুললি ব্যবহার করিস, সেটাকে ব্যবহার করে 99%-এর খেলা তুই ঘুরিয়ে দিতে পারিস। তো এটা তোর কাছে আমি বলবো যে এটা মোটিভেশনের মতো, তুই জানিস তুই খেলায় হারবি, কিন্তু সেটা হেরে যাওয়া নয়, তোর কাছে এখনও 1% আছে, ওই 1%-এ তুই আবারও জিততে পারিস। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ডে আবার আসবো নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তোরা ওয়ান শটগুলোকে ফলো কর, শেয়ার কর এবং পড়, বাড়িতে প্রচুর পড়, একদম গুড়িয়ে দে, এত ভালো করে প্রিপারেশন কর যেন তোর প্রিপারেশনের ধারের পাশে কেউ না আসতে পারে। কারণ যার প্রিপারেশন ভালো তাকে লক্ষ্যভ্রষ্ট খুব একটা করা যায় না। যার প্রিপারেশন ভালো, যে শুধু স্বপ্ন দেখে দাঁড়িয়ে রয়েছে হাঁ করে, তার বাটখারার ওয়েট, আর যে
শুধু স্বপ্ন দেখেনি, প্রিপারেশনটাকে স্ট্রং করেছে, তার দিকে কিন্তু তার ওয়েট কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখি সবসময়। চল, থ্যাংক ইউ।